আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই যে তিনি একটি রাজনৈতিক দলের প্রধান এবং তার রাজনৈতিক দল বিপুল ভোটে জয়লাভ করেছে। এই যে, তবে দুঃখের বিষয় যে একটা কন্ট্রোভার্সিয়াল, একটা প্রশ্নবিদ্ধক নির্বাচন, এই প্রশ্নবিদ্ধক নির্বাচনও ওনার যতটুকু আপনার অংশীদারিত্ব, সবচেয়ে বেশি অংশীদারিত্ব হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের। তারাই হচ্ছে এই অপকর্মটা করেছে। আর উনি একটি দলের নেতা হিসেবে কন্টেস্ট করেছেন, দলকে সংবদ্ধ করেছেন এবং জিতেছেন। আমি এই জন্যে আমি তাকে খুব দোষারোপ দিই না। আমি এই জন্য দোষারোপ দিই না যে এই জালিয়াতিটা উনি করেছেন আমাদের শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। আর আমি এই জন্য আরেকটু আনন্দিত যে আমাদের যিনি দেশে অশান্তি সৃষ্টি করেছেন, দেশটাকে আপনার ছাড়খাড় করে দিচ্ছেন, ডিভাইডেড করেছেন, ভেঙে ফেলেছেন, অর্থনীতি ধ্বংসতলানিতে নিয়ে গেছেন, আর আইন কানুনকে একেবারে এই আইনটাকে আপনার বলিয়ে ভেহিকল অফ এক্সটর্শন এন্ড করাপশন করেছেন, তিনি বিদায় নিবেন এবং তার দলবল বিদায় নিবে। এই আশায় আমি যে নির্বাচিত হয়েছেন এই তারেক রহমান সাহেব, তাকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে আমি একটি বলি যে এই প্রশ্নবিদ্ধ তারেক রহমান হয়তো জিততে পারতেন এই প্রশ্নবিদ্ধ নির্বাচন না করলেও। সেই জন্য তিনিও ইউনূসকে দোষারোপ করা উচিত যে তাকে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনে জয়লাভ করতে হলো। কারণ আওয়ামী লীগ যদিও আসতো তাহলে বাগবাটুরা হতো, কিন্তু তারেক এইবারে যেভাবে বিএনপির আমি বলি আধিপত্য বেড়েছে, বিশেষ করে বেগম খালেদিয়ার মৃত্যু, তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন এবং আমাদের দল আওয়ামী লীগ কিছু কিছু তো দুর্বলতা ছিল, এই সব বিবেচনায় আর যদি আওয়ামী লীগ এই নির্বাচনে আসতো একেবারে ভরাডুবি হতো না। এই যে একটি নির্বাচন গেল, একটি ভোট গেল, এই ভোটে আর নিয়ে তর্ক বিতর্ক প্রশ্ন এর কোনো কমতি নেই। প্রার্থীরা নিজেরাও নানান প্রশ্ন তুলছেন, এমনকি প্রশাসনের লোকজন তারাও নিজেরা প্রশ্ন তুলেছেন। ঢাকার কমিশনার, পুলিশ কমিশনার, তিনি নিজের ভোটটাও নিজে দিতে পারেননি, এরকম অবস্থার মধ্যে পার্সেন্টেজ একবার বাড়ে একবার কমে, বহু কিছু। এসবের মধ্যে দিয়েও যে ভোটটি হয়েছে, সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রীতিমতো ভূমিধস বিজয় লাভ করেছে। এখন হয়তোবা তারেক রহমান বা বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এমনটাই। এই বিএনপির এই বিজয়কে আসলে আমরা দেখলাম বিদেশে অনেকেই অভিনন্দন জানিয়েছেন, দেশের মধ্যে তো জানাচ্ছেনই, আর বিএনপি নেতা কর্মী সমর্থকদের উল্লাসের কমতি নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেই দলটিকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে জোর করে, সেই দলটিও প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই নির্বাচন বাতিল চেয়েছেন এবং এই নির্বাচনটি একটি প্রতারণামূলক নির্বাচন হয়েছে তিনি সেটি বলেছেন, এবং নানা কারণে তিনি অলরেডি একটি বিবৃতি দিয়েছেন। তবে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে চান কিংবা অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর AK আব্দুল মোমেন। স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন উঠতে পারে বা একটু চমকে উঠতে পারেন যে কেন তিনি আওয়ামী লীগ সময়ের একজন প্রভাবশালী মন্ত্রী এবং একজন শিক্ষাবিদ ডক্টর AK আব্দুল মোমেন তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। আমি এই জন্যই অধ্যাপক ডক্টর AK আব্দুল মোমেনকে যুক্ত করেছি, তার নিজ মুখেই আপনাদেরকে শোনাতে চাই তিনি কেন, কি ভাষায়, কি কারণে তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি আপনার সাথে একমত যে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, অনেক কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, এবং প্রফেসর ইউনূস যাদের নির্বাচিত করে আনার জন্য মনস্থির করেছেন তারা বিভিন্ন মেটিকুলাস মেকানিজমে তারা জয়লাভ করেছে। এর অনেকগুলো দুর্বলতা আছে। তবে আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই
যে তিনি একটি রাজনৈতিক দলের প্রধান এবং তার রাজনৈতিক দল বিপুল ভোটে জয়লাভ করেছে। এই যে, তবে দুঃখের বিষয় যে একটা কন্ট্রোভার্সিয়াল, একটা প্রশ্নবিদ্ধক নির্বাচন, এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে ওনার যতটুকু আপনার অংশীদারিত্ব, সবচেয়ে বেশি অংশীদারিত্ব হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের। তারাই হচ্ছে এই অপকর্মটা করেছে। আর উনি একটি দলের নেতা হিসেবে কন্টেস্ট করেছেন, দলকে সংবদ্ধ করেছেন এবং জিতেছেন। আমি এই জন্য আমি তাকে খুব দোষারোপ দিই না। আমি এই জন্য দোষারোপ দিই না যে এই জালিয়াতিটা উনি করেছেন আমাদের শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। আর আমি এই জন্য আরেকটু আনন্দিত যে আমাদের যিনি দেশে অশান্তি সৃষ্টি করেছেন, দেশটাকে আপনার ছাড়খাড় করে দিচ্ছেন, ডিভাইডেড করেছেন, ভেঙে ফেলেছেন, অর্থনীতি ধ্বংসতলানিতে নিয়ে গেছেন, আর কানুনকে একেবারে এই আইনটাকে আপনার বলিয়ে ভেহিকল অফ এক্সটর্শন এন্ড করাপশন করেছেন, তিনি বিদায় নিবেন এবং তার দলবল বিদায় নিবে। এই আশায় আমি যিনি নির্বাচিত হয়েছেন এই তারেক রহমান সাহেব, তাকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে আমি একটি বলি যে এই প্রশ্নবিদ্ধ তারেক রহমান হয়তো জিততে পারতেন এই প্রশ্নবিদ্ধ নির্বাচন না করলেও। সেই জন্য তিনিও ইউনূসকে দোষারোপ করা উচিত যে তাকে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনে জয়লাভ করতে হলো। কারণ আওয়ামী লীগ যদিও আসতো তাহলে বাগবাটুরা হতো, কিন্তু তারেক এইবারে যেভাবে বিএনপির আমি বলি আধিপত্য বেড়েছে, বিশেষ করে বেগম খালেদিয়ার মৃত্যু, তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন, এবং আমাদের দল আওয়ামী লীগ কিছু কিছু তো দুর্বলতা ছিল, এই সব বিবেচনায় আর যদি আওয়ামী লীগ এই নির্বাচনে আসতো একেবারে ভরাডুবি হতো না। হ্যাঁ, সেই জন্য তবে তারেক রহমানের সেই অভিনন্দন জানার সাথে সাথে আমি ওনার কাছে কিছু প্রস্তাব রাখতে চাই। এক নম্বর, দেশটা সকলের, আমাদের সকলের। দেশটাকে ডিভাইডেড করে দেশ শাসন করা যাবে না, এর উন্নয়ন সম্ভব না। আর এই দেশটাকে ইউনাইটেড করতে হবে, সেই জন্য তাকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এক নম্বর হচ্ছে যে আইনের শাসন। বর্তমানে দেশে বিচার বিভাগটা তামাশার একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেইখানে স্বচ্ছ আইন এবং স্বচ্ছ বিচার ব্যবস্থা চালু করতে, সবার ইকুয়াল রাইট সেটা নিশ্চিত করতে। আর দ্বিতীয়ত, যত রাজনৈতিক দল আছে তাদের উপর নিষেধাজ্ঞা তুলে দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি, এখন তো অস্বাভাবিক পরিস্থিতি, এই অস্বাভাবিক পরিস্থিতিতে তারেক রহমান সাহেব জয়লাভ করেছেন। এই অস্বাভাবিক পরিস্থিতি নির্বাচন কেন লোকে চায় আপনার দেশে স্থিতিশীলতা অর্জনের জন্য, অস্বাভাবিক পরিস্থিতি দূর করার জন্য এবং অর্থনৈতিক এই মন্দা দূর করার জন্য। যদি এই অস্বাভাবিক পরিস্থিতি, এই অনিশ্চয়তা দূর না করতে পারেন, তাহলে এই অর্থনীতি তলানিতে থেকে যাবে। তার জন্য শাসন করা খুব কঠিন হবে। আর ইউনূস সাহেব তাকে আবার দড়ি দিয়ে বেঁধে সরকারে নিয়ে আসতেছেন, বিভিন্ন রকম চুক্তি করেছেন যেগুলো আমরা জানি না। সেই চুক্তিগুলো এডিশনাল চ্যালেঞ্জেস ফর তারেক রহমান সাহেব। আমরা দেশকে বাঁচাতে চাই, দেশ বাঁচলে আমরা আছি। তারেক রহমানের সেই জন্য তিনি একটি নির্বাচনের মাধ্যমে এসেছেন, তিনি তো আর গণতান্ত্রিক প্রসেসে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। হ্যাঁ, আপনি বলতে পারেন আমাদের অনেক ভুল ত্রুটি এই নির্বাচনের সময়, আমার দল সেই আওয়ামী লীগ, আমরা বর্জন করেছি। আমার এলাকায় বহু সেন্টারে কোনো লোকই ছিল না, কিন্তু সরকার তার মেটিকুলাস ডিজাইন দিয়ে আপনার সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করেছেন। তবে যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু দেশে এই নির্বাচন প্রতিহত করার কোন আন্দোলন ঘোষণা করেনি, তারা বর্জন করেছে, বাড়িতে বসেছিল, বাড়িতে বসে বসে টিভিতে দেখেছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কেউ বর্জন করার আপনার এই প্রতিহত করেনি। প্রতিহত না করায় খুব শান্তিপূর্ণভাবে আপনার নির্বাচনটা, লোকজন নাই তবে শান্তিপূর্ণভাবে হয়েছে। আর লোকজন নাই তার নমুনা হলো 12টার দিকে ইলেকশন কমিশন বললেন যে মাত্র
15% লোক ভোট দিয়েছে, আর 2 ঘন্টা পরে বললেন 34%। হঠাৎ করে, এবং বিভিন্ন টেকনিক্যাল নিয়মে দেখা যায়, ওরা বলেছেন যে প্রতি মিনিটে 10 জন, অন্তত পক্ষে 10 জন ভোট দিলে এই সংখ্যা এই 34% হতে পারে। আর আমরা অভিজ্ঞতা অনুযায়ী যে 10 জন 1 মিনিটে ভোট দিতে পারে না। হ্যাঁ, আমি আমার নিজের একবার ক্যামেরাতে কি করেছিলাম, কাউন্ট করেছিলাম একজন লোক ভিতরে ঢুকে ভোট দিয়ে আসতে কত সময় লাগে, এবং সেই হিসাবে আপনার প্রতি 1 মিনিটে 10 জন লোক ভোট দিবে, অসম্ভব। টেকনিক্যাল নিয়মে ওইটা অগ্রহণযোগ্য নির্বাচন। তবে এই জন্য আমি তারেক রহমানকে দোষী করি না, দোষী করি ইউনূস এবং তার গন্ধের। আমি এই জন্যই তারেক রহমানকে সাধুবাদ জানিয়েছি। না, কিন্তু আপনি তারেক রহমানকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু আপনার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং এই নির্বাচনকে জালিয়াতি নির্বাচন বলেছে, কারসাজির নির্বাচন বলেছে। আর সবাই এর আগেও দেখেছে যে একেবারে তারেক রহমানকে নিয়ে আসা হয়েছে। আপনি নিজেও যেটি বললেন যে মেটিকুলাস একটি ডিজাইনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন সাজানো হয়েছে। এই তারেক রহমান তো সেই সাজানো একটি নির্বাচনেরই একটি অংশ, একটি ফসল। তাহলে সেই ক্ষেত্রে একটা হচ্ছে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে, আবার হচ্ছে তারেক রহমানও এই সাজানো নির্বাচনের একটি ফসল হিসেবে জিতে গেছেন। আপনি কেন তাকে অভিনন্দন জানাচ্ছেন? আপনার দল এটিকে কিভাবে নিতে পারে? আপনার দুই আপনার 2 জন দুষ্ট লোকের মধ্যে কম দুষ্ট লোক সে। হ্যাঁ, কারণ ইউনূস তো অসম্ভব দুষ্ট লোক, দেশ ধ্বংস করে ফেলেছে। তার বিদায়টা হবে এই জন্যে আমি তারেক রহমানকে। আর আপনি যদি বিবেচনা করেন, হ্যাঁ, তাকে স্টেজ দেওয়া হয়েছে, স্টেজ ইলেকশনে সে সেখানে নির্বাচন করে জয়লাভ করেছে, এবং ইট ইজ এ ফ্যাক্ট। সে এখন আপনার সে একটা সে হি হ্যাজ গট দ্য ভিক্টরি, পিপলস ম্যান্ডেট। নির্বাচন তো দুষ্ট হয়েছে, মানে কন্ট্রোভার্সিয়াল হয়েছে, এবং কন্ট্রোভার্সিয়ালের পিছনে তারেক রহমানের যে ভূমিকা তার চেয়ে বেশি ভূমিকা হলো ইউনূসের। ইউনূস বিদায় হবে, এইটাই দেশের জন্য মঙ্গল বয় মনে করি। কিন্তু আর তারেক রহমান তো কখনোই বলেননি যে না আমি শিডিউল ঘোষণার আগে বা তিনি দেশে ফিরেও বা তো বলেননি যে না আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে, না হলে এই একতরফা নির্বাচনে আমি যাব না, না, এমন তিনি তো কোনো সুযোগ কথা নিয়েছেন। আমরা শুনিনি। হ্যাঁ, তিনি সুযোগ নিয়েছেন। হ্যাঁ, আর আমরাও তাকে তাকে সেইভাবে অ্যাপ্রোচ করিনি। হ্যাঁ, আমার মনে হয় বা তিনি সুযোগ নিয়েছেন, এবং সেই সূত্রে তিনি জয়লাভ করেছেন। সেই সুযোগ নেই, কিন্তু আসল দোষী হচ্ছে গিয়ে তারেক রহমান না, আসল দোষী হলো গিয়ে আমার দৃষ্টিতে আসল দোষী হচ্ছে ইউনূস এবং তার গ্যাং। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কূটনীতিক হিসাবে জাতিসংঘেও আপনি ছিলেন, পাশাপাশি অধ্যাপক মানুষ। আর আপনার প্রতি আপনার এলাকা এবং দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের বেশ আর ভালো সম্মান গ্রহণযোগ্যতা আছে। এই যে তারেক রহমান এখন যে বিজয়ী হলেন, আমরা দেখলাম আন্তর্জাতিক মহল থেকে কোন কোন দেশ, ভারত সহ অভিনন্দন জানিয়েছে, যেমনটা আপনি জানালেন। তো এই বলা হয় যে তারেক রহমানকে নির্বাচিত করার ক্ষেত্রে, প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে, দেশে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক কোন কোন মহলের প্রশ্রয় আছে, সহায়তা আছে। এখন যে তিনি নির্বাচিত হলেন, সেই ক্ষেত্রে এর প্রভাবটা আওয়ামী লীগের উপরে কি পড়তে পারে? আওয়ামী লীগের জন্য দিন আরো কঠিন হলো, সহজ না। তবে আওয়ামী লীগের আপনার অ্যাক্টিভিটি দরকার। আপনার এই নির্বাচন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবার প্রুভ করলো, আবার প্রমাণ করলো যে তারা নির্বাচন কখনো বানচাল করতে চায় না। তাই তারা কোনো ধরনের কি বলে ভায়োলেন্স করেনি, একটা সেন্টার জ্বালায়নি, কোনো ব্যালট বক্স চুরি করেনি, যেটা সাধারণত অন্য দলগুলো করে থাকতো। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন ওই সমস্ত দল সবসময় এই কাজ করতো, সেন্টার জ্বালাতো, আপনার ব্যালট বক্স চুরি করতো, অনেক কিছু তারা নির্বাচনে না এসেও করতো। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী, নির্বাচনমুখী দল। তার ফলে তারা এই কোনো ধরনের অঘটন ঘটে না। এই জন্য এবছরের নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। লোকজন কম, তবে খুব শান্তিপূর্ণ, কোথাও আগুন জ্বলে নাই, কোথাও কোনো সেন্টার দখল হয় নাই। না, এই হওয়ার পরে যেহেতু
আওয়ামী লীগ সেই সময় নির্বাচনের সময় কোনো প্রতিবাদ করেনি। তার ফলে এখন বিশ্ববাসী দেখছে যে খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে, এবং এটা স্বীকার করতে হবে, ইটস এ ফ্যাক্ট, সুন্দরভাবে নির্বাচন হয়েছে। ভিতরে কারসাজি কি হয়েছে, রাতের অন্ধকারে আপনার এশার নামাজের পর থেকেই ভোট দেওয়া হয়েছে, আর যাদের ইউনূস সাহেব জিতিয়ে নিয়ে আসার কথা তাদের ঠিকই তিনি অনেক অনেক ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছেন, সেগুলো তো লুকিয়ে করেছেন। হ্যাঁ, পৃথিবীর বা বিদেশি শক্তিগুলো দেখছে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ বর্জন করেছে কিন্তু কখনো প্রতিহত করে নাই দেশে। তারা এর বিরুদ্ধে কোনো অনুযোগ্য করে নাই, তারা কখনো ইলেকশন কমিশনে গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করেনি, আপনার কোর্টেও গিয়ে অভিযোগ করেনি, এবং কোনো কিছুতেই তারা তারা দূর থেকে শুধু বলছে যে আমরা বর্জন করব, কিন্তু বর্জন করার সাথে সাথে স্থানীয়ভাবে যে অ্যাকশনগুলো নেওয়ার আমার দলের কোনো লোকই, তাতে মনে হয় যে আমরা তাদের ছাড় দিয়েছি, আমাদের বোধ হয় যে ছাড় দেওয়া হয়ে গেছে, কারণ আমরা প্রতিহত করিনি। মানে আর এটাকে কি আমি আপনি এই জন্য আওয়ামী তারেক লীগের এক ধরনের রহমানকে দুর্বলতা হিসেবে দোষারোপ করি ভাবছেন? যে মানে আওয়ামী লীগের এই যে নির্বাচনে বা ভোটের সময় অন্তত পক্ষে কোনো প্রতিবাদ বা প্রতিরোধমূলক পদক্ষেপ না নেওয়াকে কি আপনি আওয়ামী লীগের দুর্বলতা মনে করছেন? আমার মনে হয় কিছু সিদ্ধান্তে দুর্বলতা আছে। তো এখন ভোট হয়ে গেল এবং আপনি তারেক রহমানকে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো কয়েকটা প্রস্তাব আপনি তুলে ধরলেন, আপনার কি মনে হয় যে তারেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে এবং তার নিবন্ধন বাতিল, এইসব ব্যাপারে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে, যে রাজনৈতিক আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়া কিংবা তারেক যখন গণতান্ত্রিক যদি উপায়ে চর্চা? তারেক রহমান যদি দেশকে ইউনাইট করতে চান, এবং ইউনাইট না করলে দেশের ভবিষ্যৎ খুব খারাপ, ইউনাইট করতে চান তাহলে তার জন্যে বুদ্ধিমানের কাজ হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উড্র করা, রাজনৈতিক কর্মতৎপরতা চালু করা, সংবাদ মাধ্যমকে তাদের এই ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অপিনিয়ন, ফ্রিডম অফ কংগ্রিগেশন, ফ্রিডম অফ আপনার সিভিল সোসাইটি স্পেস দেওয়া, এগুলো যদি তিনি না করেন তাহলে অর্থনৈতিক মুক্তিও আসবে না, তিনি কাজও করতে পারবেন না। এই জন্য আমার উপদেশ তিনার কাছে যে আপনি যদি দেশটাকে চালাতে চান, আর নতুবা আপনি ফেল করবেন, দেশটা যদি চালাতে চান তাহলে দেশকে ইউনাইট করতে হবে, এবং ইউনাইটের প্রথম সোপান হচ্ছে যে আপনি এই নিষেধাজ্ঞাগুলো উঠাবেন, সব দলকে নিয়ে সরকার আপনার দেশের উন্নয়নে সহায়তা করবেন, প্রত্যেকে দেশের একটি বিশিষ্ট অঙ্গ তাদের নিয়ে আসবেন। যদি এইটা নেন তাহলে আপনার সুবুদ্ধি হবে। আর আপনি যদি ইউনূসের মতো আপনার শাসন করতে যান তাহলে আপনি ইতিহাসের পাতায় খুব আপনার গ্লানির সাথে আপনার সরকার পরিবর্তন হবে। সুতরাং গ্লানি না করে আপনি এই কাজটা করেন যে নিষেধাজ্ঞা উঠান, রাজনৈতিক তৎপরতা এলাও করেন, আপনার মিডিয়া ফ্রিডম অফ মিডিয়া করেন, আর জুডিশিয়ারিকে আপনার জুডিশিয়ার গ্রহণযোগ্যতা বাড়ান। জুডিশিয়ারি এখন ইজ এ ভেহিকল অফ এক্সটর্শন অ্যান্ড করাপশন, এইটা বন্ধ করে, এইগুলো বন্ধ না করলে আপনার আপনার সরকারে এসেছেন তখন বেশি দিন টিকবেন না। তো বেশি দিন যদি আপনার টিকতে হয় তাহলে আপনাকে এই কাজগুলো অবশ্যই নিতে হবে বলে আমি মনে করি। এই হস্টিলিটি, এই ভেঞ্জিয়ান্স, এইগুলো এইগুলোর বাইরে থেকে আপনি দেশের, আর একসময় নিজেই বলেছেন যে তিনি দেশের কাজ করতে চান, কাজের সুপান হিসাবে এই এই ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো না করলে তিনি অসুবিধায় থাকবেন। আর এই যে আওয়ামী লীগের ১৭ লক্ষ মানুষ বাইরে পড়ে আছে, তাদের সহায়তা না হলেও তিনি সরকার চালাতে পারবেন না। সেই জন্য সবাইকে নিয়েই, আর নির্বাচনে পরবর্তীতে আরেকটা হবে, আওয়ামী লীগের ফিরতে দেরি হবে, কিন্তু উনার কর্মতৎপরতা নির্ভর করবে যে আওয়ামী লীগ কতদিন হয়ে থাকে। নিষেধাজ্ঞা দিয়ে তিনি সরকার ঠিক মতো চালাতে পারবেন বলে আমার সন্দেহ আছে। কারণ সর্বশেষ, আরেকটি এখানে আরেকটু অ্যাড করি যে এতদিন সামরিক বাহিনীর লোক আপনার আওয়ামী লীগের উপর খড়গ ছিল, কিন্তু নতুন সরকার হওয়ার পরে এইটা মনে করা যে সামরিক বাহিনীর লোক তাদের আপনার ব্যারেকে চলে যাবে, তখন কিন্তু আপনার দেশ চালানো কঠিন হয়ে যাবে। সুতরাং এই স্বল্পকালীন হয়তো সহজ ছিল ইউনূসের জন্য, কিন্তু অনেকদিন যদি তিনি, তাহলে তাকে
এই কাজগুলো করতে হবে, সেইটাই আমি মনে করি। আমি তাকে সাধুবাদ দেই এবং সেই সাথে স্মরণ করে দিয়েছি যে আপনি প্রথমত এই ব্যানগুলো উইথড্র করতে হবে। আর বিনা কারণে যাদের জেলে রাখা হয়েছে রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক, তাদের ছেড়ে দিতে হবে। তাদের বিরুদ্ধে ফলস কেসগুলো উইথড্র করতে হবে। আর দেশে ইউনিটির জন্য সব দলের লোকরে আমি এগুলো উপদেশ দিয়েছি ওনাকে। আর বলেছি যে জুডিশিয়ারিটাকে শক্ত অবস্থানে না নিলে পরে মানুষের কনফিডেন্স আপনার উপর থাকবে না। এখন হয়তো অনেকে বাহবা দিবে, কিন্তু কদিন পরে আপনি অসুবিধায় পড়বেন। আপনি কি আপনি এই উপদেশ বা পরামর্শ কিভাবে দিয়েছেন? এটা কি বিবৃতি না কথা বলেছেন? না, আমি কথা বলি, সরি, আমার সাথে ওনার কোনো এই ধরনের সম্পর্ক নাই। আমি পাবলিকলি সেটা বলেছি, উনি গ্রহণ করলে ভালো। অনেক ধন্যবাদ। সর্বশেষ, আন্তর্জাতিক মহল থেকে ওনাকে বা বিএনপিকে আপনার কি মনে হয়? বিএনপি যে সহায়তা তাদের আশা করছে, আপনি মাঝখানে বললেন যে আমরা দেখলাম ডক্টর ইউনূস এই সময়ের মধ্যে তিনি অনৈতিকভাবে অনেকগুলা চুক্তি করে গেছে কয়েকটা দেশের সঙ্গে, যেগুলো নিয়ে দেশের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। এমনকি আন্তঃসম্পর্কীয়, অর্থাৎ ভারত, চীন কিংবা রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পারস্পরিক কিছু বা বিপরীতমুখী কিছু, পরস্পর বিরোধী কিছু সিদ্ধান্ত এসছে বেশ কিছু চুক্তির মধ্যে দিয়ে। এই জটিলতাগুলো কি তারেক রহমানের পক্ষে কাটানো কতটা সহজ হবে আন্তর্জাতিক এই খুব বলয়কে? কঠিন। ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের জীবনকে অতিষ্ঠ করে ফেলে দিয়েছেন। হ্যাঁ, উনি সরকার গঠন আগেই ইউনূস সাহেব এত অনৈতিক কাজ করেছেন এবং এত স্বার্থন্বেষী কাজ করেছেন, যার ফলে তারেক রহমানের জন্য অনেক অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। তবে আপনার এই যে বিশেষ করে যে গণভোট, এই গণভোট একটা করে তাকে বেঁধে ফেলেছে। সুতরাং আপনার বিএনপি যে সমস্ত ব্যাপারে তারা ঐকমত হয়েছে, সেইটা ছাড়া বাকিগুলো তারা যদি বর্জন করে কিছুটা পথ পাবে। আর এই চুক্তিগুলো সম্পর্কে, এই চুক্তিগুলো রিভিউ করা দরকার, কারণ আমরা জানি না চুক্তির। আমরা যেমন শুনলাম, যেমন একটি হচ্ছে যে বাংলাদেশ কখনো আপনার কোনো দেশ থেকে কোনো দেশে বাণিজ্য সম্পর্ক কিংবা ফ্রি ট্রেড করতে গেলে আমেরিকার আগে পারমিশন লাগবে। চায়নার সাথে যদি ফ্রি ট্রেড করতে চায়, ইউরোপিয়ানদের সাথে করতে চায়, তাহলে এই বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে বাংলাদেশকে আগে আমেরিকার অনুমোদন নিতে হবে। এগুলো মানে দেশটাকে অষ্টপৃষ্ঠে বেঁধে দিয়েছেন ইউনূস সাহেব, হ্যাঁ, ওনার নিজের স্বার্থ উদ্ধারের জন্য। সেই কারণে এই তারেক রহমানের সমস্যা হবে। তিনি এগুলো কিভাবে হ্যান্ডেল করবেন আই ডোন্ট নো, বাট এই মুহূর্তে বলা যায় যে উনি বহু নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য তিনি দেশের সব দল মতের লোকের সাথে একাগ্রভাবে কাজ করতে হবে। এক দলকে বাদ দিয়ে ওনার সমস্যা আরো বাড়তে পারে। সেই জন্য সবাইকে নিয়ে, এবং সবচেয়ে বড় দল যে আওয়ামী লীগ, তাদের তিনি কনফিডেন্সে নিতে হবে। আওয়ামী লীগ ডেমোক্রেটিক দল, নির্বাচনের মধ্যে তারা নির্বাচন ছাড়া সরকার কখনো সরকারে আসেনি। তিনি একটা নির্বাচনে এসেছেন। আওয়ামী লীগ হয়তো দাবি করবে আরেকটি, যেটা এটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন, সেইটা তিনি বুঝে শুনে আওয়ামী লীগের নিয়ে করতে পারেন। আমরা তো তিনাদের বিএনপির শত্রু না, আমরা উই ডোন্ট কনসিডার দ্য এনিমি। তারা দেশের একটি বড়, আমাদের ভিন্ন মত থাকবে, আমাদের উন্নয়নের পন্থা ভিন্ন থাকবে, কিন্তু তারা তো শত্রু না, তা আমাদের শত্রু না। এবং বিএনপি বিএনপি আমাদের শত্রু না, আর আমরা তাদের শত্রু না। হ্যাঁ, কিছু কিছু তারা অপকর্ম করেছে, কিন্তু সে রাজনৈতিক কারণে অনেক অপকর্ম করেছে, কিন্তু শত্রু তো না আমাদের। আপনার ভাই, আপনার আত্মীয় হচ্ছে বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। সুতরাং তারা তো আর বাংলাদেশকে অস্বীকার করেনি জামাতের মতো। সুতরাং তাদের সাথে সমঝোতার যথেষ্ট সুযোগ আছে, এবং আমার মনে হয় তারেক রহমান সেই উদ্যোগটা নিলে ওনার স্থিতিশীলতা বাড়বে। আর যদি না নেন, তাহলে